আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আওয়ার স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আমরা তোমাদের নমুনা প্রশ্নগুলোর সমাধান নিয়ে আলোচনা করছিলাম। আজকের ক্লাসে আমরা নবম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের যে নমুনা প্রশ্নটি রয়েছে, এই নমুনা প্রশ্নটির যে নৈবেত্তিক অংশটি রয়েছে, এই নৈবেত্তিক অংশতে যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। নৈবেত্তিক অংশে তোমাদের 25টি প্রশ্ন দেওয়া হয়েছে, প্রতিটি প্রশ্নের মান 1। সঠিক উত্তরটি তোমাদের খাতায় লিখতে হবে। বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে 15টি এবং এক কথায় উত্তরের প্রশ্ন রয়েছে 10টি। তো চলো এখন আমরা শুরু করি। বহু নির্বাচনী প্রশ্ন 1 নাম্বার, কোন গ্যাসের ব্যাপন হার বেশি? অ্যামোনিয়া, হাইড্রোক্লোরিক অ্যাসিড, কার্বন ডাই অক্সাইড, মিথেন। ব্যাপন হার আণবিক ভরের উপর নির্ভর করে। ব্যাপন হারের সঙ্গে আণবিক ভরের ব্যস্তানুপাতিক সম্পর্ক। যে গ্যাসের আণবিক ভর বেশি তার ব্যাপন হার কম, যে গ্যাসের আণবিক ভর কম তার ব্যাপন হার বেশি। তাহলে আমাদের এখানে যে অপশনগুলো দিয়েছে এই অপশনগুলোর আগে আমাদের আণবিক ভরগুলো দেখতে হবে। প্রথমেই রয়েছে অ্যামোনিয়া। আমরা জানি নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা হলো 14 এবং হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হলো 1। এখানে যেহেতু 3টি হাইড্রোজেন রয়েছে তাই এখানে আমরা লিখব 1 গুণন 3, তাহলে আমাদের এখানে হচ্ছে 17। এরপর রয়েছে হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl। HCl এ যদি আমরা দেখি হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হলো 1, ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হলো 35.5, এখানে আমাদের হচ্ছে 36.5। এরপর রয়েছে কার্বন ডাই অক্সাইড। কার্বনের পারমাণবিক সংখ্যা হলো 12, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হলো 16। যেহেতু এখানে 2 রয়েছে তাহলে 16 দুগুণা 32, এই দুটি যদি আমরা যোগ করি তাহলে আমরা পাচ্ছি এখানে 44। মিথেনের কার্বনের পারমাণবিক সংখ্যা হলো 12, এখানে 4টি হাইড্রোজেন রয়েছে তাই আমরা এখানে লিখব 4, দুটো যোগ করলে আমাদের হচ্ছে 16। এখানে বলেছে কোন গ্যাসের ব্যাপন হার বেশি। যেহেতু আমাদের ব্যাপন হার বেশি কার চেয়েছে তাহলে আমরা দেখব এখানে সব থেকে আণবিক ভর কম হলো মিথেনের, তাহলে আমাদের মিথেনের ব্যাপন হার হচ্ছে বেশি। যদি প্রশ্নে আমাদের বলতো কোন গ্যাসের ব্যাপন হার কম তাহলে আমাদের উত্তর হতো কার্বন ডাই অক্সাইড, কারণ কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর সব থেকে বেশি এসেছে 44। শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই ব্যাপন হারের টপিকটা বুঝতে পেরেছো। এখান থেকে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন আসার সম্ভাবনা 99%। তাই তোমরা যদি এই টপিকটা বুঝতে না পারো তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিবে, আমি তোমাদের আরো সহজভাবে বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। কোন দ্রবণ লিপিড দ্রবণে অদ্রবণীয়? ইথার, অ্যালকোহল, পানি, ক্লোরোফর্ম। এর সঠিক উত্তর হলো পানি। পানি লিপিড দ্রবণে অদ্রবণীয়। লিপিড দ্রবণে দ্রবীভূত হয় ইথার, অ্যালকোহল এবং ক্লোরোফর্ম। 3 নম্বর প্রশ্নে বলেছে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2 এই ইলেকট্রন বিন্যাসটি কোন মৌলের? এই ইলেকট্রন বিন্যাসটি কোন মৌলের এটা জানার জন্য আমাদের আগে ইলেকট্রন সংখ্যাগুলোর যোগফল দেখতে হবে যে কত আসে। 2 + 2 + 6 10, 10 আর 2 12, 12 আর 6 18, 18 আর 2 20। তাহলে কোন মৌলের পারমাণবিক সংখ্যা 20? আমরা জানি ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 20, তাহলে আমাদের এখানে সঠিক উত্তর হবে ক্যালসিয়াম। 4 নম্বর, প্রোটনের চার্জ ও ভর কোনটি? প্রোটনের চার্জ হলো +1.602 × 10⁻19 কুলম্ব এবং 1.673 × 10⁻27 কিলোগ্রাম। এটা তোমরা মুখস্থ রাখার চেষ্টা করবে। 5 নাম্বার, পেপটাইড বন্ধন গঠনে একটি অ্যামিনো অ্যাসিডের কার্বক্সিল গ্রুপের সাথে পার্শ্ববর্তী অ্যামাইনো অ্যাসিডের কোনটি যুক্ত হয়? পেপটাইড বন্ধনে একটি অ্যামিনো অ্যাসিডের কার্বক্সিল গ্রুপের সাথে পার্শ্ববর্তী অ্যামিনো অ্যাসিডের আলফা অ্যামাইনো গ্রুপ যুক্ত হয়। 6 নাম্বার, কোন পদার্থকে তাপ দিলে তরলে পরিণত হয় না? নিশাদল। নিশাদলকে তাপ দিলে তরলে পরিণত হয় না। 7 নাম্বার, পর্যায় সারণীতে বোরনের অবস্থান কোনটি? বোরনের পারমাণবিক সংখ্যা কত? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন। বোরন 5, তাহলে আমাদের বোরন আগে 5 লিখি। বোরন 5, 1s2, 2s2, 2p1। যেহেতু এর সর্বশেষ ইলেকট্রনটি 2 নম্বর কক্ষপথে অবস্থান করছে তাহলে এটির পর্যায় হলো 2 এবং যেহেতু পর্যায় 2 এবার আমাদের দেখতে হবে গ্রুপ 13 নাকি গ্রুপ 1। আমরা আইডেন্টিফাই করে নিলাম যে ক অথবা খ এই দুটোর মধ্যে আমাদের একটি হবে। এখন গ্রুপ 13 হবে নাকি গ্রুপ 1 হবে? আমরা জানি 2 নম্বর পর্যায়ের মৌলগুলোর ক্ষেত্রে যখন আমরা গ্রুপ নির্ধারণ করি তখন আমরা এই শেষের দুইটির সঙ্গে 10 যোগ করে দেই। শেষের দুইটি যদি যোগ করি তাহলে 2 + 1 এবং এক্সট্রা করে যদি আমরা 10 যোগ করে দেই তাহলে আমাদের হবে 13। এখানে আমাদের গ্রুপ আসতেছে 13, তাহলে বোরনের অবস্থান কোনটি? পর্যায় 2, গ্রুপ 13। 8 নাম্বার, কোন মৌলিক বলটি সবচেয়ে দুর্বল? মহাকর্ষ বল, দুর্বল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল নাকি তড়িৎচুম্বকীয় বল?
এর একটি সহজ টেকনিক রয়েছে, তোমরা মনে রাখার সুবিধার্থে এভাবে মনে রাখবে। শতদুম, সবচেয়ে শক্তিশালী বল হলো সবল নিউক্লিয় বল, এরপর শক্তিশালী বল হলো তড়িৎচুম্বকীয় বল, এরপর শক্তিশালী বল হলো দুর্বল নিউক্লিয় বল এবং সবচেয়ে দুর্বল বল হলো মহাকর্ষ বল। তাহলে তোমরা মনে রাখবে শতদুম, সবল নিউক্লিয় বল, তড়িৎচুম্বকীয় বল, দুর্বল নিউক্লিয় বল, মহাকর্ষ বল। 9 নম্বর, নিচের কোন গতিশক্তি অর্জন করবে যদি 50 কেজি ভরের একজন দৌড়বিদ 5 মিটার পার সেকেন্ড বেগে দৌড়ায়? আমরা গতিশক্তির সূত্র জানি, ইকে ইজ ইকুয়াল টু হাফ অফ এমভি স্কয়ার। এই ফর্মুলায় যদি আমরা এগুলো বসিয়ে দেই তাহলে আমরা পাবো 50 কেজি ভরের যেহেতু বলেছে তাহলে আমাদের এম এর মান হলো 50, এখানে আমরা লিখি 50 ইন্টু ভি এর মান 5 মিটার পার সেকেন্ড বেগে দৌড়ায়, তাহলে 5 স্কয়ার। এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা পাই 625। আমাদের কারেক্ট অ্যান্সার হলো 625 জুল। এরপর 10 নম্বরে বলেছে 293 কেলভিন তাপমাত্রার 10 মিটার দীর্ঘ ধাতব দণ্ডকে উত্তপ্ত করে 303 কেলভিন তাপমাত্রা নিলে দণ্ডের দৈর্ঘ্য কত হবে? যেখানে আলফা এর মান 10 ইনভার্স 4 কেলভিন ইনভার্স 1। আমরা জানি আলফা ইজ ইকুয়াল টু L2 মাইনাস L1 ডিভাইডেড বাই L1 ইন্টু T2 মাইনাস T1। আমরা ফর্মুলাটির মান এখানে বসিয়ে দিচ্ছি। আলফা এর মান ছিল আমাদের 10 ইনভার্স 4 is equal to L2 এর মান আমরা বের করব, L2 মাইনাস L1 এর মান আমাদের দেওয়া হয়েছে 10 ডিভাইডেড বাই L1 এর মান 10 ইন্টু T2 মাইনাস T1, 303 মাইনাস 293। এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমাদের মান আসবে 10.01। তোমরা এই নিয়মে খাতায় করে দেখো, তোমাদের অ্যান্সার আসবে 10.01। এখানে আমার লিখতে অসুবিধা হচ্ছে তাই আমি তোমাদের ক্যালকুলেশনটা দেখাতে পারছি না, তোমরা নিজেরা একটু খাতায় চেষ্টা করো, তোমরা এমনি পেয়ে যাবে। 11 নম্বর, কোন মৌলটির আয়নীকরণ শক্তির মান বেশি? সিলিকন, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম। সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন এগুলো কিন্তু একই পর্যায়ের মৌল, আর আমরা জানি একই পর্যায়ে যত বাম থেকে ডান দিকে যাওয়া যায় আয়নীকরণ শক্তির মান তত বৃদ্ধি পায়, আবার একই গ্রুপের উপর থেকে নিচে গেলে আয়নীকরণ শক্তির মান হ্রাস পায়। যেহেতু এখানে আমাদের পর্যায়ের ব্যাপারটি রয়েছে তাই আমরা এটা এভাবে ক্যালকুলেশন করব যে একই পর্যায়ে যত বাম থেকে ডান দিকে যাওয়া যায় আয়নীকরণ শক্তির মান তত বৃদ্ধি পায়। সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, এখানে সিলিকন সব থেকে ডানে রয়েছে তাই এর আয়নীকরণ শক্তির মান সব থেকে বেশি। 12 নম্বর, তাপমাত্রা দ্বিগুণ করা হলে গ্যাসের প্রসারণ সহগে কি ঘটবে? আমরা একটু আগে যে সূত্রটি দেখলাম, আলফা ইজ ইকুয়াল টু L2 মাইনাস L1 ডিভাইডেড বাই L1 ইন্টু T2 মাইনাস T1। ওখানে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রার সাথে যে প্রসারণ রয়েছে এই প্রসারণের সম্পর্ক হলো ব্যস্তানুপাতিক। তাপমাত্রা যদি আমরা দ্বিগুণ করি তাহলে আমাদের গ্যাসের প্রসারণ হবে অর্ধেক, যেহেতু দ্বিগুণ তাই একে যদি আমরা ব্যস্তানুপাতিক সম্পর্ক করি তাহলে আমরা পাচ্ছি অর্ধেক। 13 নম্বর, ব্রোঞ্জ সংকর ধাতুতে নিচের কোন ধাতুদ্বয় উপস্থিত থাকে? কপার প্লাস টিন। 14, বংশগতির গবেষণায় ম্যান্ডেলের মটরশুঁটি গাছকে বেছে নেওয়ার কারণ কি? 1 নম্বর, এটি বহুবর্ষজীবী উদ্ভিদ। 2 নম্বর, এদের পুরুষ এবং স্ত্রী উভয় ধরনের প্রজনন অঙ্গ থাকে। 3 নম্বর, নিয়মিত বংশবৃদ্ধি করতে সক্ষম এবং বংশধর সৃষ্টি করে। বংশগতিবিদ্যা ও গবেষণায় ম্যান্ডেলের মটরশুঁটি গাছকে বেছে নেওয়ার প্রধান কারণ ছিল এটি একটি একবর্ষজীবী উদ্ভিদ, কিন্তু এখানে আমাদের প্রথম পয়েন্টে বলেছে এটি বহুবর্ষজীবী উদ্ভিদ, তাহলে এটি আমাদের অ্যান্সার হবে না, আমাদের অ্যান্সার হবে 2 ও 3। 15 নম্বর, ডিএনএ হলো জীবের সকল জৈবিক কার্যাবলী নিয়ন্ত্রণ করে, জীবের বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহক, ভাইরাসের বংশগতি বস্তু বহন করে না। ডিএনএ ভাইরাসের বংশগতি বস্তু বহন করে না, তাহলে আমাদের সঠিক উত্তর হলো 1 ও 2। এবার আমরা এক কথায় উত্তরগুলো দেখব। 16 নম্বর, কোন পদ্ধতিতে আয়োডিন মিশ্রিত খাবার লবণ থেকে আয়োডিন আলাদা করা যাবে? ঊর্ধ্বপাতন পদ্ধতিতে আয়োডিন মিশ্রিত খাবার লবণ থেকে আয়োডিন পৃথক করা যাবে। 17 নম্বর, বংশগতির মৌলিক একক কি? বংশগতির মৌলিক একক হলো ডিএনএ। 18, যে সকল ভাইরাসে ডিএনএ অনুপস্থিত থাকে তাদের বংশগতির বাহক কে? তাদের বংশগতির বাহক হলো আরএনএ। 19 নম্বর, কাঁথা পিটিয়ে ধুলা ঝাড়ার সময় নিউটনের কোন সূত্র কাজে লাগে? নিউটনের প্রথম সূত্র। আমরা নিউটনের প্রথম সূত্রটি জানি, জড়তার সূত্র। যদি বাইরে থেকে বল প্রয়োগ করা না হয় তাহলে স্থির বস্তু স্থিরই থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে চলতেই থাকবে। এটাই ছিল আমাদের নিউটনের প্রথম সূত্র। তাহলে আমরা কাঁথা পিটিয়ে ধুলা ঝাড়ার সময় আমাদের নিউটনের প্রথম সূত্রটি কাজে লাগে। নিউটনের প্রথম সূত্রটি হলো জড়তার সূত্র। সালফেট যৌগমূলকের যোজনী কত? সালফেট যৌগমূলকের যোজনী হলো 2। 21 নম্বর, পদার্থের কোন অবস্থার ক্ষেত্রে নিঃসরণ প্রক্রিয়া সংঘটিত হয়? গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে পদার্থের নিঃসরণ প্রক্রিয়া সংঘটিত হয়।
22 নাম্বার, প্রধান শক্তি স্তর N এর মান 3 হলে উপশক্তি স্তর L এর সর্বোচ্চ মান কত? প্রধান শক্তি স্তর N এর মান 3 হলে উপশক্তি স্তর L এর মান হতে পারে 0, 1, 2। তাহলে আমাদের উপশক্তি স্তরের সর্বোচ্চ মান কত? 2। এখানে সঠিক উত্তর হবে 2। 23 নাম্বার, লোহার একটি আকরিকের নাম লিখো। লোহার একটি আকরিকের নাম হলো হেমাটাইট। 24, দুটি বস্তুর তাপমাত্রার পার্থক্য 27 ডিগ্রি সেলসিয়াস হলে ক্যালভিন স্কেলের মান কত? দুটি বস্তুর তাপমাত্রার পার্থক্য 27 ডিগ্রি সেলসিয়াস হলে ক্যালভিন স্কেলেও এর মান হবে 27 ডিগ্রি। 25 নাম্বার, নিউটনের দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপ লিখো। নিউটনের দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপ হলো F = ma। নিউটনের দ্বিতীয় সূত্রটি ছিল কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে কাজ করে ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে। শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের বিজ্ঞান নমুনা প্রশ্নের নৈর্ব্যক্তিক অংশের উত্তর। আশা করি তোমরা এই উত্তরগুলোর ব্যাখ্যা সহকারে বুঝতে পেরেছো। এরপরেও যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমি তোমাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ।